বেড়াতে গিয়ে যদি একসাথে পেতে চান অনেক কিছু, যেমন ধরুন এই লেকের ওপরে হাই স্পিড বোট জার্নি, কিংবা অনেক বন্য পশু দেখার সুযোগ, বা অবিরাম জলধারা কোনো সুন্দর ঝর্ণার, বা এরকম একটি অতীতকালে ব্যবহৃত অস্ত্র, সব কিছুর মাঝে এই সুন্দর পাইন ফরেস্ট আর এই এতগুলো জিনিস একসাথে সাজিয়ে রেখেছে আমাদের আশেপাশে একটি রাজ্য, ঝাড়খণ্ড। হ্যাঁ, আজ বলবো ঝাড়খণ্ডের ট্যুরের ঘটনা, অর্থাৎ নেতারহাট এবং পত্রাতু ভ্যালি, তার সাথে বেতলা যাওয়ার গল্প। পাঁশকুড়ার আমার বাড়ি থেকে টোটো ধরে বেরিয়ে পড়লাম পাঁশকুড়া রেল স্টেশনের উদ্দেশ্যে। সারা রাতব্যাপী ট্রেন জার্নি করে ভোরবেলায় পৌঁছে যাওয়া যায় রাঁচি। এখন খড়গপুর স্টেশনে ডিনার করে নেওয়া, আর রাত্রি 10টায় রয়েছে ক্রিয়াযোগা এক্সপ্রেস। সুন্দর সকাল, আর 30 তারিখ ট্রেন এখন রাঁচিতে ঢুকছে। আর ট্রাভেল বাডিজ মিদনাপুর, আরেকজন এই ওপরে, এই পাশে একটা হাই করে দাও। তো রাঁচি থেকে আমরা যাব নেতারহাট, ওখানেও একটা লম্বা জার্নি 4 ঘন্টা। তো এইভাবেই আমাদের জার্নিটা শুরু হলো। রাঁচি স্টেশনে নেমে এখন গাড়ি ধরা, এত গাড়ি দাঁড়িয়েছে, এখনো 4 ঘন্টা রাস্তা। 30 তারিখ সকালবেলা রাঁচি স্টেশনে এখন আমরা সেই নেতারহাটের জন্য বেরোনো, আর টোটাল 8 জন। এইসব ব্যাগ ট্যাগ রেডি চলছে, আর তারপরেই আমরা সরাসরি বেরিয়ে যাব নেতারহাটের উদ্দেশ্যে। নেতারহাট যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওভারনাইট ট্রেন জার্নি করে সকালে গাড়ি জার্নি করে পৌঁছে যাওয়া। হ্যালো গাইস, আমরা যাচ্ছি নেতারহাট। আমরা কখন পৌঁছাবো? নেতারহাট যাওয়ার পথে রাঁচিতে চোখে পড়ল একটা সুন্দর জগন্নাথ মন্দির, তাই ওখানে নেমে সবটা করে নেওয়া। পুরো রাঁচি শহরটা একদম এখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা এখন একটা জগন্নাথ মন্দিরের সামনে, ভেতরে ছবি তোলা মানা, তাই বাইরে থেকেই মন্দিরটা দেখাচ্ছি। ভেতরে ছবি তোলা মানা, তাই এত সুন্দর একটা মূর্তি এই জগন্নাথ দেবের, সেটা দেখাতে পারলাম না। কাঠের তৈরি যেমন হয়, কিন্তু বিশাল বড়। আর এখন সেই মন্দিরের সামনেই হেঁটে বেড়াচ্ছি, আর দূরে দেখা যাচ্ছে রাঁচির স্টেডিয়াম, সেই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা। 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করলেই সহজেই ঘুরে আসা যায় নেতারহাট, বেতলা ফরেস্ট এবং পত্রাতু। সেইভাবেই ছুটি নিয়ে বেরিয়ে পড়া। এখন রাঁচি থেকে আমরা যাচ্ছি নেতারহাটের উদ্দেশ্যে, আর দূরে চোখে পড়ল একটা ইন্টারন্যাশনাল প্লেগ্রাউন্ড, অর্থাৎ ক্রিকেট প্লেগ্রাউন্ড। আর তারপরেই আমাদের চোখে পড়ল হাতিয়া লেক। সকাল সকাল জগন্নাথ মন্দির দর্শনের পর এখন হাতিয়া ড্যাম্পে। আর এই ড্যামটা কিন্তু আর্টিফিশিয়াল, এখানকার সরকার তৈরি করেছে এবং নদীর সাথে যুক্ত, সেই কারণে। আর আকাশটা নীল, তার সঙ্গে সুন্দর ওয়েদার, আর ড্যামের জল একেবারে নীল। তো আমাদের এই লম্বা যে জার্নিটা, 150 কিলোমিটারের যে জার্নি, তা কিন্তু সেই ক্লান্তিটা এখনও আসছেই না, কারণ আমরা প্রথম থেকেই ছোট ছোট স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরপর যাচ্ছি।
হাতিয়া ড্যাম ছেড়ে আমরা এগিয়ে চলেছি নেতারহাটের উদ্দেশ্যে। নেতারহাট গেলে কোথায় থাকবেন, কি কি খাবেন আর কোন কোন জায়গা ঘুরে দেখবেন, তার সব কিছু ডিটেলসে বলা আছে এই ভিডিওতে। আমাদের বেড়ানোর অভিজ্ঞতা জানতে পারলে আপনাদেরও সুবিধে হবে একবার এই জায়গাটা ঘুরে আসার। খুব সহজেই 100 কিলোমিটার জার্নি করে পৌঁছে যাওয়া যায় নেতারহাট, কারণ রাস্তা খুবই সুন্দর, চারিদিকে সবুজ এবং চারিদিকে সুন্দর পাহাড় ছড়িয়ে ছিটিয়ে আছে, ছোট ছোট টিলা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি রাঁচি থেকে নেতারহাটের উদ্দেশ্যে। আর মাইলস্টোনগুলো গুনে দেখছি কি বলছে আর কত কিলোমিটার বাকি। এইবার শুরু হলো আসল মজা, অর্থাৎ দুদিকে ঘন জঙ্গল, দুদিকে সুন্দর রাস্তা, আর রাস্তার দুপাশে ঘন জঙ্গল দেখতে দেখতে আমরা শহরে প্রবেশ করলাম। ওখানে সামনে সরুল উৎসব ছিল, তাই চারিদিকে সাজো সাজো রব। এই হয়ে গেল নেতারহাটের বোর্ড, অর্থাৎ আমরা পৌঁছে গেছি নেতারহাটে। নেতারহাট প্রবেশের সময় দুই দিকে ঘন জঙ্গল আপনাকে স্বাগত জানাবে। এই জায়গায় যাওয়ার কিছু ট্রেন এবং কিছু গাড়ি আর কিছু হোটেলের ডিটেলস আমি এখানে দিয়ে রাখলাম। যে উৎসাহ উদ্দীপনা নিয়ে সকালবেলা বেরোনো হলো, এতটা রাস্তা, এই আঁকা বাঁকা পাহাড়ি পথ উঠতে উঠতে সবার অবস্থা খুব খারাপ, ইনক্লুডিং আমারও। হালকা হালকা গা গোলাচ্ছে, অনেকে তো অলরেডি উল্টি করছে, কারণ রাস্তাটা যথেষ্ট খাড়াই। আর যেমন হয় আর কি, পাহাড়ি রাস্তা, এত বাঁক, যারা সামনে বসেছে বা যারা ব্যাক সিটে বসেছে খুবই সমস্যা হচ্ছে। শরীর অসুস্থতার বাধা পেরিয়ে আমরা হোটেলে যখন পৌঁছলাম, তারপরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম প্রথম স্পটে। দুপুরে খাওয়া দাওয়ার পর বেরোনো এখনের ভিউ পয়েন্ট এই পাইন ফরেস্ট দেখার জন্য। আর দারিংবাড়ির পাইন ফরেস্টের পর এই পাইন ফরেস্ট কিন্তু অতটা গভীর নয়, কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখা যাক এবার ভেতরে যাওয়ার পালা। ট্রাভেল বাডিস মিদনাপুরের পক্ষ থেকে এবারের যে আমাদের ট্রিপ, তার এই নেতারহাটের প্রথম দিনে প্রথম যে জায়গাটা আমরা কিন্তু এসে পড়েছি, সেটা এই পাইন ফরেস্ট। সকালবেলা যে সমস্ত জায়গাগুলো ঘুরলাম, অর্থাৎ রাঁচির যে দুটো স্পট এবং এখানে আসার পরেও যে জায়গাগুলো ঘুরলাম, তারপরে এই জায়গা চলে আসার পর কিন্তু মন সবার ভালো হয়ে যাবেই। কারণ পড়ন্ত বিকেলে যে সূর্যের আলো, আর তার সাথে আমরা সবাই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছবি তুলছি, আর এত সুন্দর জঙ্গলের মাঝে, অর্থাৎ পাইন ফরেস্টের মধ্যে আমাদের ঘুরে বেড়ানো। তাই অবশ্যই আসতে হবে নেতারহাটে এই পাইন ফরেস্টে। এই হলো কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকে ওই নিচে চারিদিকের শহরটা দেখা যাচ্ছে, আর ভোরবেলা সূর্যোদয়ের সময় এখানে এলে এক দারুণ পরিবেশ সৃষ্টি হয়। তাই অনেকেই ভোর 5টা থেকে উঠে এই কোয়েল ভিউ পয়েন্টে চলে আসে সানরাইজ দেখার জন্য।
তো এখন আমরা এসে গেছি সেই পাইন ফরেস্টে, আর যথারীতি আমার প্রত্যেকটা ব্লগের মতোই এবারের সঙ্গী অর্পণ ভট্টাচার্য এবং তার সাথে ট্রাভেল বাডিস মিদনাপুরের বাকিরা। তো বলো এখন কেমন লাগছে এরকম একটা জায়গায় এসে? খুবই ভালো লাগছে। মানে আমরা স্টেশনে নামার পরে প্রায় 155-60 কিলোমিটার রাস্তা, অনেকটা স্ট্রেসফুল জার্নি করে আসার পরে সবাই বমি করেছে, সবাই কষ্ট করেছে, কিন্তু আলটিমেট এই যে কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়েছে এই জায়গায় এসে। বলো। তো তারপরে আমাদের এই যে ভিউ পয়েন্টগুলো, বিশেষ করে যে পাইন ফরেস্ট বা কোয়েল ভিউ পয়েন্ট, এগুলোতে দাঁড়িয়ে থেকে যে একটা অনন্য অভিজ্ঞতা, অনেকেই হয়তো অনেক কাছে এগুলো বোর ফিল হতে পারে এই জিনিসগুলো, কিন্তু যারা অ্যাকচুয়ালি প্রকৃতি প্রেমিক এবং যারা ঘুরতে ভালোবাসে, অনেক বহু জায়গায় ঘুরতে গেছে, তাদের চোখে কিন্তু এটা খুব বড় একটা পাওনা, খুব বড় একটা সৌন্দর্যের বিষয়। তো যারা এটা উপভোগ করতে পারবে তারা অবশ্যই আমাদের সাথে আসো। আমরা প্রতি মাসেই 1 থেকে 2, 3টে ট্রিপ করি। আমাদের পরবর্তী ট্রিপ হচ্ছে আমাদের সামনে মন্দারমণি এই শনিবার এবং রবিবার। তারপরে আমাদের পরশুনাথ পাহাড় আছে, পুরী আছে, মানে পরপর প্রতি মাসে মেঘালয় আছে ট্রিপ চলে। এবং এবছরের সব থেকে আকর্ষণ যে ট্রিপটা, সেটা হচ্ছে আমাদের ডিসেম্বর হবে মেঘালয়। আমাদের এটা কোনো ট্রাভেল এজেন্সি নয়, এখানে বন্ধু বান্ধব মিলে যারা একটা পারিবারিক মহলের মধ্যে সেফ ফিল করবে এরকম যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। চিরাচরিত ট্রাভেল এজেন্সি নয়, জাস্ট আপনাদের একটা ভ্রমণ সঙ্গী। নমস্কার। তাহলে আর দেরি কেন, উইকেন্ডে ছুটি পেলে কিংবা লম্বা একটা ছুটি পেলে সময় করে বেরিয়ে পড়া ট্রাভেল বাডিস মিদনাপুরের সাথে, আর সাথে অবশ্যই দেখতে হবে আমার ব্লগগুলো। সব জায়গায় গ্রামের মেঠো পথ আর দুই দিকে নাশপাতি বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এইগুলো হলো নাশপাতি বাগান, আর এখানে এখন ছোট্ট ছোট্ট নাশপাতি হয়েছে। যখন সিজন হবে তখন এই নাশপাতিগুলোই তার আসল আকার ধারণ করবে। এই দেখুন, এই সেই নাশপাতি, অর্থাৎ পিয়ার গার্ডেন। এই পিয়ার গার্ডেনে আমরা জুম করে কিছু ছোট ছোট নাশপাতি চোখে পড়ল। বাগান দেখার পর আমরা এগিয়ে চলেছি আপার ঘাগরি ফলস দেখার জন্য। যদিও বর্ষাকালে এই সমস্ত ফলসগুলো খুব ভয়ঙ্কর আকার ধারণ করে, এখন তুলনামূলক জলের পরিমাণ কম, যেহেতু আমরা মার্চ মাসে গিয়েছিলাম। এই আপার ঘাগরি ফলস থেকে জলটা নিচে স্ট্যাগ হয়েছে, আর এখানে সবাই জলটাকে জমিয়ে রেখেছে এবং মনে করা হয় এটা ওদের কাছে একটা পবিত্র জায়গা এবং এই জল থেকেই নাকি অনেক রোগ সেরে যায়। নেতারহাট ট্যুরের এবারের আকর্ষণ এই নাশপাতি। দেখতেই পাচ্ছেন কি ছোট ছোট, এখনো জুন জুলাই মাসে এগুলো ভালো হবে, পারছি না। তো নেতারহাট ট্যুরের এটা একটা আকর্ষণ, নাশপাতি বাগান দেখা। আমরা চারিদিকটা যেখানটায় দেখছি পুরোটাই কিন্তু নাশপাতি বাগান, আর এর পাশে রয়েছে আপার ঘাগরি ফলস, যেটা এইমাত্র দেখে এলাম, আর এখন সেই নাশপাতি। আপার ঘাগরি ওয়াটারফলস দেখার পর আমাদের গাড়ি এগিয়ে চলেছে মঙ্গোলিয়া সানসেট পয়েন্ট দেখার জন্য। এখানে বিকেলবেলা অনেক ভিড় হয় ওই সানসেট দেখার জন্য, আর তার সাথে সাথে আশেপাশে রয়েছে অনেক কিছু মুখরোচক খাবার। চোখে পড়ল মাটির হাঁড়িতে বানানো চা এবং কিছু পেঁয়াজের পকোড়া, তার সাথে ফুচকা এবং অন্যান্য চটপটি খাবার তো ছিলই। দেখতেই পাচ্ছেন কত গাড়ির লাইন, সবাই কিন্তু এখানে এসেছে এই সানসেটটা দেখার জন্য। আর সত্যিই সানসেটটা অসাধারণ হয়, যা একটু পরে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এবং তার সাথে এখানে জড়িয়ে আছে ইতিহাস, অর্থাৎ মঙ্গোলিয়ার জীবন কাহিনী, যিনি কিনা একজন ব্রিটিশ রমণী ছিলেন। এবং এক গল্প প্রচলিত আছে যে এই যে রাখাল বাদক, বাঁশি বাদক যার ছবি দেখতে পাচ্ছি, তার সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হন এবং পরবর্তী ক্ষেত্রে এই ঘোড়া থেকেই তিনি লাফিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন, কারণ তাদের সম্পর্ক পরিণতি পায়নি। নিচে খাদ, আর এই সেই খাদ যেখানে
ওই মঙ্গোলিয়ার মৃত্যু হয়েছিল তার ঘোড়া সমেত। একজন শেফার্ডকে পছন্দ করতো আর তার সেই প্রেমের পরিণতি না হওয়ার কারণে। এই সেই সানসেট যেটা দেখার জন্য এতক্ষণের অপেক্ষা। আর যেই সানসেটের কথা আপনাকে বলেছিলাম, বিকেলবেলা চারিদিকে পাহাড় এবং জঙ্গল ঘেরা এলাকায় পাহাড়ের ফাঁক দিয়ে এই যে ছোট্ট সানসেট, এটা কিন্তু দেখার মতোই। আর সূর্যটা সুন্দরভাবে ধীরে ধীরে পাহাড়ের কোলে লুকিয়ে গেল। আর এখন সেই সানসেট পয়েন্টে আমরা সবাই। ওই দূরে, অনেক দূরে সানসেট, আর ওই সানসেট দেখার জন্যই এত ভিড় আমার একেবারে চারদিকে দেখাই যাচ্ছে। যেহেতু সানসেটটা কমন হলেও এতে জড়িয়ে আছে যে গল্পটা, সেই গল্পটার জন্যই এত বিখ্যাত। অর্থাৎ যার নাম অনুসারে এই জায়গাটা, তিনি হচ্ছেন একজন ব্রিটিশ যুবতী যার প্রতিমূর্তি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কথিত আছে তিনি একজন রাখাল বালক, রাখাল যুবকের সাথে কিন্তু সম্পর্কে লিপ্ত হন, কিন্তু সেই সম্পর্ক সেই সময়ে মেনে নিতে পারেনি সমাজ। আর তাই ওইখানে আমরা যে ঘোড়াটা দেখলাম, সেই ঘোড়ার মাধ্যমে ঘোড়াকে সাথে নিয়ে এই ম্যাগনোলিয়া এখান থেকে লাফিয়ে পড়েছিলেন। আর ঠিক এমন ঘটনার কিন্তু প্রতিশ্রুতি বা প্রচলিত কথা আমরা শুনতে পাই এখানকার মানুষের মধ্যে। তাই এই জায়গার নাম ম্যাগনোলিয়া পয়েন্ট। আর সেইখানে সানসেট দেখার জন্য কিন্তু এত মানুষের ভিড়। আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা এখন যাব পরশুরাম মন্দির। মন্দিরে আছে অস্ত্র দেব স্যার, ওনার আশীর্বাদ নিয়ে এইভাবে দ্বিতীয় দিনের শুরু। মান আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দ্বিতীয় দিনের আজকে ট্যুর। এবং আমি করেছি আজকে অনেকগুলো নতুন জায়গা দেখবো এবং নেতারহাটেরই সাইড সিনগুলো, আর তারপর বেতলা যাওয়া। এখন আছি নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলে। সমস্ত ইউটিউব ভিডিও বা বিভিন্ন এই যে নেতারহাটের যে ট্যুর প্ল্যান, তার মধ্যে অবশ্যই এই মন্দিরের এই স্কুলের কথা বলা হয়। তো যদিও ভিজিটার্স আর নট অ্যালাউড, কিন্তু পঠন পাঠনের দিক থেকে বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এই স্কুলটা যথেষ্ট বিখ্যাত এবং পুরনো। পঠন পাঠন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এই স্কুলটি খুবই বিখ্যাত। এটি নেতারহাটের একটি দর্শনীয় স্থান, যদিও সকালবেলা ওখানে প্রবেশে ছিল বাধা, তাই দরজার বাইরে থেকেই স্কুলের অপরূপ পরিবেশ দেখে নেওয়া। নেতারহাট ট্যুরের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমাদের প্ল্যান হচ্ছে চ্যালেট হাউস। এই চ্যালেট হাউস দেখার জন্য আমরা চলে এসেছি, আর একেবারে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সেই চ্যালেট হাউস। এখানে এলে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সকাল 9টার আগে কিন্তু আসবেন না, নাহলে আমাদের মতো এলে অপেক্ষা করতে হবে চ্যালেট হাউস দেখার জন্য। আর এর পাশেই এটা হচ্ছে গৌতম আশ্রম। এখানে কিন্তু সম্ভবত ছাত্রাবাস রয়েছে, তাদের বসবাসের জায়গা। খুব সুন্দর শান্ত পরিবেশ, চারদিকে অনেক গাছপালা আর ঝাউবন তো আছেই, তার সাথে সাথে ওই দিকে চ্যালেট হাউস দেখছেন বাগানের মতো, আর অনেক পুরনো বাংলো। এই বাংলোর ভেতরে কি আছে না একটা মিউজিয়াম, অর্থাৎ তখনকার দিনের ব্যবহৃত জিনিসপত্র এবং স্মৃতিকথা ছড়িয়ে আছে এই চ্যালেট হাউসে। ব্রিটিশ আমলের তৈরি এই চ্যালেট হাউস দেখার জন্য আমরা এসে পৌঁছেছি। দেখা যাক 9টার পরে খুলুক এবং তারপরে আমরা কি দেখি। সামনেই পাইন গাছ আছে, এই পাইন গাছ থেকে পেড়ে আনা হলো অনেকগুলো পাইনের ফল, তাই তো? এই পাইনের ফলে সেই ছোট ছোট বীজ লুকিয়ে আছে, যেগুলো বড় বড় গাছ হয় না। ওসব গেঁদাখুদি কথা বাদ দাও, এই যে উদয় বাবু এত যে পাইন গাছের ফল পেলেন, এটা থেকে আপনার কেমন লাগছে বলুন? আমরা খুলবে এখানে যে পাইন কি চ্যালেট হাউস, তার জন্য
আমরা যে অপেক্ষা করছি, অপেক্ষাটা কেমন লাগছে? জীবন মানেই অপেক্ষা, কি বলছো? জি বাংলা থেকে জীবন মানে এখন সেল হাউসের জন্য অপেক্ষা। এই যে একজন মাস্টার, সে কি করে ব্লগ বানাবে, কি সাবজেক্ট খুঁজে পাচ্ছে না, কারণ সবাই অপেক্ষা করছে কখন এই চ্যালেঞ্জ হাউস, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিরেক্ট চ্যালেঞ্জ হাউসের ছবি আমরা দেখতে পাচ্ছি। জি বাংলা থেকে অক্ষয় সিলের রিপোর্ট। অক্ষয় মুহূর্ত 50-60 অব্দি অনেকে যায়। হাততালিটা অন্তত দে সবাই, ইনঅ্যাক্টিভে বসে আছে। ট্যুর প্ল্যানের বাইরেই ছিল এই টাঙ্গিনাথ ধাম। হঠাৎ আগের দিন রাত্রেবেলা আমরা ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এই জায়গাটির সন্ধান পাই এবং সেই কথা মতো ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করে চলুন আমাদের যে মেন ট্যুর প্ল্যান তার বাইরেও এই এক্সট্রা একটা জায়গা দেখে নেব। তবে আমাদের যাওয়াটা কিন্তু বিফলে যায়নি, কারণ এত সুন্দর রাস্তা, দুদিকে ঘন জঙ্গল, আর তারপরে আমরা পৌঁছেছিলাম এই টাঙ্গিনাথ ধাম, যেখানে রয়েছে পরশুরামের ব্যবহৃত অস্ত্র। সত্যি জায়গাটি খুব মনোরম পরিবেশ। চারিদিকে পাইন ফরেস্ট, কখনো বা এই জঙ্গল পেরিয়ে ধু ধু প্রান্তর, এই সব কিছু আমাদেরকে নিয়ে চলে গেল নেতারহাটের আরেকটি দর্শনীয় স্থান টাঙ্গিনাথ ধাম এর উদ্দেশ্যে। নেতারহাট থেকে বেতলা যাওয়ার পথে টাঙ্গিনাথ যাওয়ার রাস্তা অনেকটা ট্রেকিংয়ের মতোই উঠতে হবে, তারপর মূল মন্দির। আমি তো বলে দিলাম কিরামিরা খেতে বলে মাত্র অনেকটা রাস্তা ট্রেক করে আসার পর মোটামুটি আশা করা যাচ্ছে যে আমরা পৌঁছে যাব। ওই উপরে এখন অনেকগুলো সিঁড়ি আছে, দিয়ে পৌঁছানো যাবে এই টাঙ্গিনাথ ধামে। তো এখানে বিশেষত্বটা তুমি কি বলছিলে বলো? টাঙ্গিনাথ ভগবান পরশুরাম, আমরা জানি যে অনেকবারই ক্ষত্রিয় বিজয় করেছেন এবং তার অবশেষে পুরো পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে তার যে কুঠার টাঙ্গি সেটা এখানে তিনি রেখেছিলেন নামিয়ে, সেই টাঙ্গি থেকে টাঙ্গিনাথ ধাম। টাঙ্গিনাথ ধামের নাম। এখানে খুব ন্যাচারাল ঝর্ণা আছে দু সাইডে, লোক স্নান করছে। তো আস্তে আস্তে উপরে ওঠা যাক। ব্যাকগ্রাউন্ডে থাকে টাঙ্গিনাথ ধামে সেই মূল মন্দির, যেটার জন্য এতটা রাস্তা ট্রেক করে উঠে আসা। আর এতক্ষণ উঠে আসার পর দেখলাম অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ, আর ওই হচ্ছে মূল মন্দির। বাংলায় যদি আমরা ধরি এই সেই কুঠার নাকি, এই সেই কুঠার। হাজারটা না কথা বলছে, সবই কিন্তু পুরাতন, মানে প্রচন্ড অনেক দিনের পুরানো। মাটি খুলে যে শিলালিপি পাওয়া যায় যেমন ছবিগুলো।
এসে গেছি সেই টাঙ্গিনার থামে, যেখানে সেই কুঠারটা কিন্তু আমরা একদম আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে একদম পুরনো সময়কার যে পাথরের কাজকর্ম, এবং এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক শিবলিঙ্গ, যেগুলো দেখে বোঝাই যাচ্ছে যেটা বহু যুগ পুরনো। শুধু তাই নয়, এই এত বড় অস্ত্রটা যে ভগবান পরশুরাম চালাতেন, বা তার যে ভালো লাগাটা আমাদের এখানে এসে যে এত পুরনো একটা অস্ত্র তা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপর আমাদের গন্তব্য লোধ ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম ওয়াটারফলস। না ফেলে দেয়, সেই জন্য প্লাস্টিকের জলের বোতলগুলো দেখি দাও দাও কেমন দেখি স্টিকারগুলো লাগাচ্ছে, এইরকম লাগিয়ে দিচ্ছে যাতে তার সাথে টাকা নিচ্ছে। খুব ভালো সিস্টেম, যাতে করে এই জলের বোতল বাইরে ফেলে না দেয়, আবার এলে ওই সিকিউরিটি মানি ফেরত দেওয়া হবে। এই বোতলটা যেহেতু ফেলবো না, তাই এই বোতলে কোনো টাকা নেয়নি, বাকি সবার বোতলে টাকা নিয়েছে। আমরা এখন এতগুলো সিঁড়ি আছে, লোধ জলপ্রপাত যাচ্ছি। লোধ এখন যাচ্ছি ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত অর্থাৎ লোধ ওয়াটারফলসে। আমাকে এখন আছি লোধ ওয়াটারফলসে, যেটা কিনা ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। আর তার সেটা যাওয়ার আগে ওয়াটার বোতল অর্থাৎ প্লাস্টিকের যে বোতলগুলো সেগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না, বা নিয়ে গেলে যাতে না ফেলে তার জন্য সিকিউরিটি মাইনেই জমা দিতে হচ্ছে। আপাতত অনেকগুলো সিঁড়ি আছে, জলের আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছে, দেখা যাক সামনে কি পাই। দূরে পাহাড় আর উল্টো দিক থেকে রোড, তাই দেখা যাচ্ছে না এই যে জলপ্রপাত, উচ্চতম জলপ্রপাত। সেই যেখানে গাড়ি আছে ওখানে পাহাড়। আমার একেবারেই পেছনে দেখা যাচ্ছে লোধ ওয়াটারফলস। এই জায়গায় এই লোধ ওয়াটারফলস, যেটা কিনা ঝাড়খণ্ডের সবচেয়ে হাইয়েস্ট ওয়াটারফলস। এখন এতগুলো সিঁড়ি পেয়ে অবশেষে পৌঁছানো গেল। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে অবশেষে লোধ ওয়াটারফলসের সামনে। আর আমার পেছনেই ওয়াটারফলসটা, দেখা যাচ্ছে না যদিও রোদের জন্য। এসে গেছি সুগ্গা ওয়াটারফলস। সুগ্গা মানে শুকনা কিনা জানি না, তবে জল এখন কম। জল হয়তো অন্য সময় বেশি থাকে, বিশাল বড় জায়গা। সুগ্গা ওয়াটারফলসে এখন
এই লোধ ওয়াটারফলস পেরিয়ে আসার পর আমরা বেতলার দিকে যাচ্ছি, যা কিনা পালামু টাইগার রিজার্ভ ফরেস্টের একটা অংশ। তো সেটা যাওয়ার আগে এই ওয়াটারফলসেরই এত বড় চারটান ফাঁকা জায়গা, এটা সত্যি দেখার মতো। আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। সুগ্গা ওয়াটারফলস অর্থাৎ লোধ ওয়াটারফলস দেখার পর এই সুগ্গাবাদ ড্যামটি দেখার জন্য আমরা চলে এলাম। বর্ষাকালে কিন্তু ওই পুরো জায়গাটি প্লাবিত হয়ে যায়, আর এখন এই মার্চ মাসে কিছু কিছু জায়গায় জলের স্রোত থাকলেও বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, কিন্তু তাও পরিবেশটা খুব সুন্দর ছিল। আর আমাদের মধ্যে কিছুজন ওই জলের মধ্যে নেমে দুপুরে স্নানটাও সেরে নিল, আর ওপর থেকে চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে। ব্রিজ আর সুন্দর ব্রিজ আর সুন্দর কাপল, এই জায়গাটা কেমন লাগছে? I am ready. প্রবেশ করে গেছি বেতলা ফরেস্টের ভেতরে। আমাদের একটা লম্বা জার্নি শুরু হলো। বেতলায় চলে আমরা এলাম, সবাই যাচ্ছি আর বেতলা ন্যাশনাল পার্কের সেই উদ্দেশ্যে। বেতলায় আমাদের গাড়ি এগিয়ে চললো সমস্ত সাইট সিন গুলো হবে। ওখানে ন্যাশনাল পার্কের মেন গেটের একেবারে অপোজিটেই রয়েছে আমাদের এই হোটেল। হলো বেতলা ন্যাশনাল পার্ক। আর ওখানে পৌঁছে দুঃখের কথা আমরা রাত কাটিয়ে পরের আজ দিন বন্ধ। ঘুরতে বেরোলাম। আমরা থেকে এলাম কোথাও সোশ্যাল মিডিয়া বা নেটে এই ন্যাশনাল পার্কের মঙ্গলবার বন্ধ থাকার ব্যাপারে বলা ছিল। মেট্রো গেল আর হয়ে গেল মূল্য। বেতলা ন্যাশনাল পার্কে এখন কিন্তু সবাইকে একটা ইনফরমেশান জানিয়ে রাখি, যেটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল ছিল না বলে আমরাও কিন্তু পাইনি। মঙ্গলবার কিন্তু এই ন্যাশনাল পার্ক বন্ধ থাকে, মানে সাফারিটা বন্ধ থাকে। তো যারা আমাদের মতো ন্যাশনাল পার্কে ভেতরে সাফারি করার উদ্দেশ্য নিয়ে আসবে তারা কিন্তু ডেটটা একটু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আমাদের মতো হতাশ হয়ে ফিরে যেতে হবে। তো আমরা দূর থেকে কিছু নীলগাই দেখতে পেলাম, কিছু হরিণ দেখতে পেলাম, আর ভেতরে যাওয়া এখন কিন্তু পারমিশন নেই যেহেতু আজ মঙ্গলবার। আর এই হচ্ছে সেই গেট, বেতলা ন্যাশনাল পার্কের গেট। ন্যাশনাল পার্কের ভেতরে হরিণ চড়ে বেড়াচ্ছে, ওই দূরে হরিণ দেখা যাচ্ছে। দেখা যাক ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আবার আসবো। পালামৌ টাইগার রিজার্ভে কী কী পাখি আছে সেটা এখানে দেখানো হয়েছে। কমন ময়না, ব্ল্যাক রাম্প, ফ্লেমব্যাক থেকে ইন্ডিয়ান রোলার, গ্রে হর্নবিল সব কিছুই রয়েছে। আর এই ধরনের পশু রয়েছে, কিন্তু সবসময় ভেতরে গেলে দেখা যায় না নির্দিষ্ট টাইম ছাড়া।
আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে। জঙ্গলের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে হরিণ। প্রায় অনেকগুলো হরিণ আমরা দেখতে পেলাম। আর তাছাড়া সকালবেলার দিকে নাকি এখানে বাইসন, নীলগাই এইসবও দেখা গিয়েছিল। চারিদিকে অনেক হরিণ দেখতে দেখতে অনেক হরিণ দেখতে পাচ্ছি এখান থেকে। জঙ্গলে ঢুকতে না পারলেও বাঘ মামা বাইরে থেকে জঙ্গলের ঝাঁপিয়ে যেটুকু দেখা যাচ্ছে তার মধ্যে এত হরিণ দেখা যাচ্ছে। এইখানে অব্দি নাকি গতকাল ভোরবেলা বাঘও এসে গিয়েছিল। বিশাল বড় এরিয়া, 25 কিলোমিটার এখানে যাওয়া যায় এবং সেই 25 কিলোমিটার ভেতর অব্দি গাড়ি যায়। তৃতীয় দিনে এখন পালামৌ ফোর্ট একেবারে সামনে আমরা দাঁড়িয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। এখন ফোর্টের ভেতরে অনেক উঁচু উঁচু সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি যেটা দিয়ে আমরা নেমে উঠে এলাম উপরে, এবার বাকিটা পালামৌ ফোর্টের ভেতরে এখন। আর সেখানে এই যে ইনকমপ্লিট একটা ফোর্ট, যা কিনা এখানকার আদিবাসীদের হাতে তৈরি এবং তখনকার সেই ইতিহাসে সাক্ষী বহন করছে এই ফোর্ট। আর সব কিছু মিলিয়ে এই ফোর্টটা যখন আমরা পুরোটা ঘুরে দেখছি যথেষ্ট ইন্টারেস্টিং, এবং দূর থেকে পাহাড়ের চূড়াও দেখা যাচ্ছে। আরেকটা দুর্গ দেখা যাচ্ছে, যদি জুম করে দেখাই। আমরা এখন রয়েছি পালামৌ ফোর্ট। এই পালামৌ ফোর্টের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে পুরাতন ফোর্ট যেটা ওই যে দূরে রয়েছে, ওইটা হচ্ছে পুরাতন ফোর্ট, আর এইটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নতুন ফোর্ট। তো ওই যে পুরাতন ফোর্ট ওটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল এখানকার যে স্থানীয় সিংভূম অঞ্চলের যে বংশ, রাজবংশ, চেরো সাম্রাজ্য বা চেরো বংশ, সেই চেরো সাম্রাজ্যের সময় এটা নির্মিত হয়। তো তারা এই যে দুর্গটাকে কমপ্লিট করে বা সম্পূর্ণ করে যেতে পারেননি। পরবর্তীতে এই দুর্গটা একই রকম থাকে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দূরে হচ্ছে চেরো সাম্রাজ্যের বাউন্ডারি, সাম্রাজ্যের সীমানা। তো পরবর্তীতে রাজা মেদিনী রায়, তিনি যদিও এখানকার রাজা ছিলেন না, তিনি আমাদের যে মেদিনীপুর, মূলত মেদিনীপুরে এই যে মেদিনী রায়, তিনিও কিন্তু আর একটা তার আইডেন্টিফিকেশন রয়েছে, চুয়ার বিদ্রোহের সময় তিনি কিন্তু সক্রিয়ভাবে চুয়ারদের সাপোর্ট করেছিলেন। তো এই যে পুরো সিংভূম এলাকাটা যদি আমরা দেখি, যে সিংভূম বা জঙ্গলমহল এলাকা, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের কিছু অংশ এবং এই ঝাড়খণ্ডের, বর্তমান ঝাড়খণ্ডের কিছু অংশ, সেই জায়গাটা নিয়ে গড়ে উঠেছিল। তো সেই যে মেদিনী রায়, তিনি আবার এই জায়গাটা পুনর্নির্মাণ শুরু করেন, কারণ জিওগ্রাফিক্যাল যদি লোকেশন দেখা হয় বা ভৌগোলিক পরিবেশ যদি দেখা হয়, এই জায়গাটা ছিল পুরো জঙ্গলে ঘেরা, শত্রুপক্ষের আক্রমণ কিন্তু সহজে হবে না এই জায়গাটা থেকে। তাই স্বাভাবিকভাবে স্থানীয় রাজারা এই জায়গাটাকে একটা সুরক্ষিত জায়গা হিসেবে মনে করেছিলেন। তেমনি মেদিনী রায়ও এই ইনকমপ্লিট যে ফোর্টটাকে কমপ্লিট করার চেষ্টা করেন।
কিন্তু তখন তিনি এই দুর্গটা তৈরি করা শুরু করেন, কিন্তু তখনও হঠাৎ করে মেদিনী রায় কিন্তু মারা যায়, ইনকমপ্লিট থেকে যায়। স্বাভাবিকভাবে তখন থেকে একটা এখানে কনসেপ্ট চলে আসে কি এখানে হয়তো ভৌতিক কিছু রয়েছে, যে কারণে এই দুর্গ কেউ যেই বানাতে যাচ্ছে সম্পন্ন করতে পারছে না। তারপর থেকেই এইখানটায় একটা মানে পরিত্যক্ত অংশ হিসেবে থেকে যায় এবং দুর্গ নির্মাণ আর কেউ শুরু করেনি, মানে কোনোদিনই আর পুরোটা তৈরি হয়নি। না, এটা কোনো কমপ্লিট জায়গা না, এটা ইনকমপ্লিট। এবং এই যে দেখছি আমরা, মনে হচ্ছে হয়তো কোনো জায়গা ভেঙে চুরে গেছে, কিন্তু না, অ্যাকচুয়ালি সেরকম ভাবে এটা ভাঙেনি, ভেঙেছে কিন্তু ভাঙাই হয়নি, অত তৈরিই হয়নি। মানে এই যে দেওয়ালটা পুরোটা কিছু ভেঙেছে যুক্ত ছিল পাশের সাথে, কিন্তু অ্যাকচুয়ালি যে পুরো ভেঙে গেছে ধ্বংসাবশেষ এরকম কিন্তু কিছু নয়। কারণ আমরা যদি দেখতে পাই, দূরে যদি দেখা যায়, দূরের যে ওই যে পাথরের চূড়োগুলো, ওগুলো কিন্তু এখনো সেই যেই সময় তৈরি হয়েছিল 400-500 বছর আগে সেরকমই থেকে যায়। হ্যাঁ, তো এই অবস্থা। এই দুর্গের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। আপনাদের যদি দেখাই ভালো করে দেখবেন যে এই যে গর্তটা রয়েছে, এই গর্তটা অ্যাকচুয়ালি সৈন্যদের সুরক্ষার জন্য, বা সৈন্যরা বহিঃশত্রুদের কিন্তু দেখতে পাবে, অর্থাৎ আপনারা নিচের অংশটা দেখতে পাবেন, কিন্তু নিচ থেকে যদি কেউ এই জায়গাটায় তাকায়, সে কিন্তু এখানে সৈন্যদের মুখ বা দেহ কোনোটাই দেখতে পাবে না, অর্থাৎ সে ওপরের দিকে দেখতে পাবে। অর্থাৎ আমি যদি এখান থেকে তাকাই, আমি কিন্তু নিচটা দেখতে পাবো বা আপনারা নিচটা দেখতে পাবেন, কিন্তু আপনারা যদি নিচ থেকে এই উপরের অংশে তাকান তাহলে কিন্তু সেই জায়গা দেখতে পাবেন। তাই পালামৌ ফোর্ট পেরিয়ে এসে আর একটা জায়গা পেলাম, এইরকম একটা কিন্তু সুড়ঙ্গ আছে এর নিচে, ওই মাটি থেকে সুড়ঙ্গটা চলে গেছে, আর একটা কুয়ো আমি একটু আগে দেখালাম, তারপর আরেকটা ফোর্টের দরজা। সত্যিই ভৌতিক পরিবেশ, মানে এরকম একটা জায়গা কেন ইনকমপ্লিট, কেন রাজারা তৈরি করতে পারেনি, তার ছোঁয়া কিন্তু পাওয়া যাচ্ছে। চারিদিকে ঘন জঙ্গল আর ইতিউতি পড়ে থাকা ভাঙা ফোর্টের অংশ, আর রাস্তার উপরে পাথর। সত্যি একটা ফিলিং অফ অ্যাডভেঞ্চার। এই পালামৌ ফোর্টের মূল অংশটা পেরিয়ে আসার পর, যেটা পুরনো রাজবাড়ি, এই দেখুন আমার পেছনে, সামনেও আছে অনেকটা অংশ যেটা একেবারে সামনে। এটা বড় সুড়ঙ্গের মতো জায়গা আছে, সুড়ঙ্গের ভেতরে সময় লাগবে, যাওয়া যায়। লাইট দিয়ে দাও, এখানে ছবি তুলে লিখ বাস। বলো। পুরো জায়গা এতগুলো আছে, এখন আমরা আছি সাম্রাজ্যের যে ফোর্ট, ফোর্টের চারদিকে যে পরীক্ষা রাখতো বহিঃশত্রু আক্রমণ থেকে সুরক্ষা পাওয়ার জন্য, এবং এই পরীক্ষাটি সরাসরি ভেতরে একটি পাতকুয়া আছে, বিশাল বড় পাতকুয়া আমরা দেখিয়েছি, সেই পাতকুয়ার সাথে কানেক্টেড, এবং সেখান থেকে এখানে ডাইরেক্ট জল আসতো, এখানে কুমির ছাড়া থাকতো যাতে বাইরে থেকে কেউ আক্রমণ করতে হলে প্রতিহত করা যায় প্রাথমিকভাবে। এরপরের যে থাকতো ভেতরে সিকিউরিটি, সেখানে বাঘ সিংহ ছাড়া থাকতো, তারপরে থাকতো যারা প্রহরী, তারা। এখন এসে গেছি কেচকি সঙ্গমে, দুটো নদীর মিলন, জায়গা পুরো বিচের মতো হয়ে আছে, চারিদিকে প্রচুর বালি, বালির মধ্যে আমরা আসলে এটা নদীর চর। পালামৌ কেচকি যে রিভার মিটিং পয়েন্ট সঙ্গম, সেখানে এখন তো নদীর দেখা নেই, বহু দূরে নদী, কিন্তু তার আগে এত বড় এরিয়া, পুরো মনে হচ্ছে মরুভূমির ওপর হাঁটছি। তো দেখুন চারিদিকে শুধু শুধু বালি আর বালি, আর তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি নদীর দিকে। আর এই দিকে রয়েছে একটা ব্রিজ, যেমন নদীর ব্রিজ হয়, সম্ভবত এখানে বর্ষাকালে অনেকটাই জল হয়। আপাতত এই বালির মধ্য দিয়ে হেঁটে যাওয়া, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। এই কেচকি সঙ্গমের জল, যে জলটা এখন একদম নেই, চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, হেঁটে হেঁটে
কোয়েল আর ওরাঙ্গা নদীর মিলন ক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, একটু বলুন অর্পণ বাবু, কি কি নদী এটা? এটা হচ্ছে কোয়েল এবং ওরাঙ্গা নদীর মিলনস্থল। এখানে এসে নদী দুটো মিলিত হয়েছে। বর্তমানে এটা পিকনিক এবং বিশেষত ফটোগ্রাফি, প্রি ওয়েডিং ফটোশ্যুট এখানে প্রচুর হয়। ওখানে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজ থেকে অনেকেই ভিউ নেয়। আমরা একদম নিচে নেমে চলে আসছি, জল থাকার কারণে আমরা এটা ক্রস করে ওইদিকে যাবো এখন। আমার পেছনে কোয়েল নদী, আর এই দিকে অনেকটা দূরে ওই যে দাঁড়িয়ে আছে ছেলেগুলো, অরঙ্গা নদী। মাঝে একটা বদ্বীপের মতো অঞ্চল, দুটো নদী কিন্তু এক সাইডে গিয়ে ওই পাশে গিয়ে মিলিত হয়েছে, তো সেই কারণে এটা সঙ্গম। প্ল্যান দেখতে দেখতে আমরা এবার পত্রাতুর দিকে এগোচ্ছি। পত্রাতুর লেক এসে যাবে খুব সামনে। পত্রাতু ভ্যালি আগেও এসেছি, কিন্তু এবছর এসে একটা নতুন জিনিস দেখলাম, এইরকম গেট করা আছে যা কিন্তু আগে দেখিনি। সেটা পত্রাতু ভ্যালির পাশে একটা ফাঁকা জায়গা যেখানে ফিস্ট হয়েছিল এবারে, কিন্তু এবারে এসে দেখছি এত সুন্দর গেট, এন্টার এক্সিট পয়েন্ট রয়েছে। পাল্টে গেল, এইখানটা শুধু ফিস্ট হতো, ফাঁকা একটা জায়গা ছিল, এখন দেখ পুরো ঘিরে টিকিট ফিকিট করে দিয়েছে। আমার মনে হয় ওই খাবার দাবারগুলো ভেতরে থাকলে নোংরা হয়ে গেলে ওদেরকে বাইরে বের করে এখানে একটা দরজা করে দেয়। এখন পাত্রাতু লেকের ধারে একেবারেই পুরো বিচের মতো ফিলিং, কারণ এখন চারিদিকে প্রচুর লোক আর অনেক দোকানপাট বসেছে দেখাই যাচ্ছে। ওখানে ঘোড়া আর অনেক রাইডিং বেরিয়ে গেলাম। আর এপাশে একটু পরে আমরা যাব সেই বোটিংয়ে। বহু বছর আগে একটা বাস ট্যুরে আমি এসেছিলাম পত্রাতু ভ্যালি, তার সাথে পত্রাতু ভ্যালিটা যখন আমরা পেরিয়ে উপরে উঠেছিলাম, একটা সুন্দর রাস্তা আছে, কিন্তু তখন এই বোটিংটা করা হয়নি। তো এবছর আশা করি সেই স্বাদটা পূরণ হবে। রেডি পত্রাতু লেকে এই যে কাপল আইসক্রিম খাচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের সবাই আছে, আর এইখানে তৈরি হচ্ছে টিকিট। আমাদের 8 জনের টিকিট 1000 টাকা পড়বে। স্পিড বোট, আমরা পত্রাতু লেকে এসে গেছি, আর সেই লেকে বোটিং এর জন্য সবাই রেডি তো? Yes, I am ready. আর এখানে আরেকটি ব্লগার আছে আমাদের দাদা, মাস্টার দাদা, আর আমাদের বলো আমাদের ট্রাভেল বাডিস গ্রুপে যদি কোনোভাবে কোনো আসতে চাও, ঘুরে বেড়াতে চাও, যে কোনো জায়গা, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো, আমরা আছি। পত্রাতু লেকে বোটিং শুরু হয়ে গেছে, আর আমরা এখন কিন্তু সেই বোটিং একেবারে বোটটা রেডি যাওয়ার জন্য। এই সবাই আমাদের এই 8 জন টোটাল আমরা বসে আছি বোটে, আর বলতে বলতে শুরু হয়ে গেছে বোটের জার্নি। পুরো লেকটা আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ।
পত্রাতু লেক দেখে আসার পর এখন আমাদের গাড়ি ছুটে চলেছে পত্রাতু ভ্যালিকে নিচে রেখে আঁকা বাঁকা রাস্তা দিয়ে। এই রাস্তা রাইডারদের জন্য খুবই বিখ্যাত। ড্রোন শটে ওপর থেকে পুরো রাস্তাটিকে আঁকা বাঁকা দেখতে পাওয়া যায়। আমাদের গাড়ি আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে চলল, কারণ আমাদেরকে রাঁচি পৌঁছতে হবে, রাত্রে আছে ট্রেন। তারই মাঝে একটু সময় করে মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে ছবি তুলে নেওয়া। আমরা একটু আগে বোটিং করে এলাম, সেটা একেবারে নিচে। পত্রাতু ভ্যালির সেই বিখ্যাত রাস্তা, পুরো 180 ডিগ্রি গাড়ি ঘুরে যাচ্ছে। সেই পত্রাতু ভ্যালি যেখান দিয়ে সব গাড়িগুলো ঘুরে 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 উঠছে, ওই নিচে আরেকটা ভ্যালির রাস্তা। জিগজ্যাগ রাস্তা, ড্রোন ছাড়া আসবে না, সেখানে এখন আমরা এসে গেছি পত্রাতু ভ্যালি। না দেখতে ভালো লাগে। পেছনে দাঁড়া, ঘুরে দেখা। আরে একটু নাচো, ব্লগটা মজাদার হবে, নিজেরাই তো দেখবো পরে আমরা। বাবারে 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 বা নাচো একটু, শরীর ঠিক হয়ে যাবে, নাচো। নাচ দেখি না ফলস। একেবারে 100-150-এর উপরে, 115-এর উপরে গাড়ি চালালো। তো সিট বেল্ট লাগিয়ে সেফলি বসে আছি। আশা করি সবার এই ট্রিপটা উৎসব, সুরুল উৎসব হচ্ছে, আর সেই কারণে রাস্তা জ্যাম। বিভিন্ন জায়গায় কিন্তু লাল সাদা পতাকা, ওদের যে ধর্মীয় পতাকা, আর তার সাথে সাথে মানুষের মধ্যেও ঢল নেমেছে। আর দেখার মতো বিষয় হচ্ছে প্রত্যেকেই লাল সাদা কাপড়, অর্থাৎ পুরুষ মহিলা সবাই লাল শাড়ি, সাদা শাড়ি, লাল পাড়, আর তার সাথে সাথে এইভাবে সাদা লাল পোশাকে সজ্জিত পুরুষেরাও। কিন্তু সমস্যা এটাই আমাদের হবে, আর সামনে 10 কিলোমিটার হলেই আমরা রাঁচি স্টেশন পৌঁছে যাব। কিন্তু এখন আমরা আটকে পড়েছি, দেখা যাক কীভাবে আমরা জ্যাম কাটিয়ে বেরোই। এই দেখুন সবাই লাল পোশাক, লাল সাদা। আমরা একটু নেচে আসি। সব লাল সাদা, সব লাল সাদা। চারিদিকে সরুল উৎসবের জন্য জুলুস বেরিয়েছে, চারিদিকে লাল সাদা, যেখানেই দেখা যাচ্ছে শুধু লাল সাদা পোশাক। আর দেখার মতো আমরা যে এগাবো গাড়ি নিয়ে, কীভাবে এগাবো জানি না, কারণ স্টেশন পৌঁছতে পারবো কিনা, কারণ চারদিকে দেখুন শুধু লাল, সবাই লাল সাদা পোশাক। ঝাড়খণ্ডের সব থেকে বড় উৎসব এই সরুল উৎসব।
এসে গেছি, এইবার আমাদের জার্নি শেষ হবে। অপেক্ষা করছি জগা এক্সপ্রেসে করে আমরা তারপরে পৌঁছে যাবো।